যেহেতু সাইবার ক্রাইম এবং সাইবার বুলিং হচ্ছে, এটি আসলে আপনাকে কোনোভাবে ট্রমার মধ্যে ফেলছে কিনা? আই অ্যাম এ স্ট্রং উইমেন। হ্যাঁ, আমি দিন শেষে আসলে এগুলাকে খুব একটা তোয়াক্কা করি না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ডেইলি ক্যাম্পাসের আজকের এই আড্ডায়। আপনাদের সকলের সঙ্গে রয়েছে আমি রামিসা আঞ্জুম, ঢাকা বিশ্ববিদ্যালয়। সমসাময়িক সময়ের একটি অত্যন্ত আলোচিত এবং বলা যাচ্ছে যে আমাদের অত্যন্ত ভালোবাসার একজন মানুষ, যাকে নিয়ে আমার আজকের এই অনুষ্ঠান, তিনি আমাদের অনুরোধে এসেছেন এবং আমাদের টিম থেকে একটি বিশেষ অনুরোধ ছিল যে তার সঙ্গে যেন আমার দেখা হয়, এবং আজকে সেটি হচ্ছে। তিনি আমাদের সকলের পরিচিত এবং সবার প্রিয় শেহরিন আমিন মনামি ম্যাম। ওয়েলকাম ম্যাম, কেমন আছেন? থ্যাংক ইউ, ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো আছি। ম্যাম, যেহেতু আপনি আমার সরাসরি শিক্ষক, আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি আপনাকে আমাদের অনুষ্ঠানে পেয়ে, এবং আমি আপনার বিশাল ফ্যান। এবং বলা চলে যে আপনার বক্তব্য, আপনার কথাবার্তা এবং দৃষ্টিভঙ্গি সবকিছু মিলিয়ে আসলে আমার কাছে মনে হয় আপনি একটা অসাধারণ মানুষ। থ্যাংক ইউ, আই এম হাম্বলড। থ্যাংক ইউ, ওয়েলকাম ম্যাম। সেই দিকটা যাওয়ার আগে ম্যাম, এই একটা প্রশ্ন করতে চাচ্ছি যে ম্যাম, বর্তমানে বহুল আলোচিত এবং একটি হট টপিক বলা চলে যে সাইবার ক্রাইম বা সাইবার বুলিং। যেহেতু সাইবার ক্রাইম এবং সাইবার বুলিং হচ্ছে, এটি আসলে আপনাকে কোনোভাবে ট্রমার মধ্যে ফেলছে কিনা, বা এই ধরনের অপ্রত্যাশিত মন্তব্য বা ছবির কারণে আসলে আপনি আপনার ব্যক্তিগত জীবনে আসলে কী ধরনের প্রভাব পড়ছে? আচ্ছা, প্রথমত হচ্ছে যে আমি অনেক জায়গায় বলেছি যে আমার যেহেতু একটা বয়স হয়ে গেছে, আমার একটা ম্যাচুরিটি লেভেল চলে আসছে, তো আমি বুঝি যে আসলে কোনো ক্রিমিনাল যদি আমার এগেনস্টে কোনো ক্রাইম করে, সেটা নিয়ে আমার তো কোনো ফল্ট নেই, বা সিন্স আই এম নট অ্যাট ফল্ট, আমি সেখানে কেন এতটা ইম্প্যাক্ট হব যে আমার ব্যক্তিগত জীবন বা দৈনন্দিন জীবনকে আমি আটকে দিব। সেটা যেহেতু আমি করি না, সেহেতু আমি এটাকে ফাইট করি। হ্যাঁ, আমি সেটাকে কিভাবে ন্যাভিগেট করব, হ্যাঁ, এটা আমি চিন্তা করি। তো আমার এগেইনস্টে তো সেই জুলাইয়ের পরবর্তী, অনেকে হয়তো জানে না যে জুলাই 2024 পর, মানে অগস্টের পরে আমার এগেইনস্টে এরকম কিছু কন্টেন্ট এর আগেও বের হয়েছিল। সেগুলো হয়তো অনেক বেশি ওয়াইড স্প্রেড হয়নি, বাট আমার পর্যন্ত পৌঁছেছিল, এবং সেগুলো নিয়ে আমি কিন্তু জিডি করেছিলাম। এবার যখন মামলা করলাম, সেবার শুধু জিডিতেই সীমাবদ্ধ ছিলাম, এবং একটা টাইমে আমি দেখলাম যে এগুলো আসলে ফেক প্রোফাইলস, অ্যান্ড এগুলো বেশিরভাগই হচ্ছে লিগের ছেলেপেলেরা আমাকে বলেছে, ওরা সব আইডিগুলো হয়তো লিগের বা ইন্ডিয়াতে। তো তখন তো আমি এক ধরনের ধাক্কা আমি সেই টাইমে পেয়ে গেছি, এবং তখন আমি চিন্তা করলাম যে এগুলোকে আমি আসলে গায়ে লাগাবো না। পরবর্তীতে তোমরা জানো যে ডাকসু পরবর্তী সময়ে আরেকটা ওয়েভ আমার উপর দিয়ে গেল। তো প্রত্যেকবার যখন এরকম কোনো ঘটনা ঘটে যেখানে আসলে আমার ছবি বা আমার ফিচার্স ইউজ করে ছবি বানানো হয় এআই দিয়ে, বা আমাকে হ্যারাস করা হয়, কিছু আছে বাই কন্টেন্ট, যেটাতে হচ্ছে কন্টেন্ট আমার বানানো হয়, অনেক অনেক জামা কাপড় আমাকে ছবি বানায় আমার জামা কাপড় পরে, যেগুলো আসলে আমি পরি নাই, এগুলো জামা আমি ক্যারি করি না, বাট বিকজ আই লুক আ সার্টেন ওয়ে অ্যান্ড আই ক্যারি মাইসেলফ আ certain way, it's very convincing that I might wear that as well. হ্যাঁ, বিষয়টা আমি যেমন অনেক গাউন পরে পরে কিছু ছবি আমি দেখেছি, পারতপক্ষে মনে হতে পারে যে গাউনই তো পরে আছি, কিন্তু সেটা যে যা আমি করছি না, যেটা আমি না, সেটা বানানোটাই হচ্ছে আমার সাথে একটা ক্রিমিনাল অফেন্স, আমার সাথে এটা মানে যে কোনো নারীর সাথে করানো উচিত না। হ্যাঁ, তার উপরে আরও ভালগার তো তোমরা সবাই দেখেছো। যেটা হচ্ছে যে আমি যতই স্ট্রং বলি না কেন, আই অ্যাম এ স্ট্রং উইমেন। হ্যাঁ, আমি দিন শেষে আসলে এগুলাকে খুব একটা তোয়াক্কা করি না, কিন্তু একটা ধাক্কা কিন্তু আমি খাই, আমার কিন্তু কিছুটা ট্রমা হয়, কারণ এই ছবিগুলো যখন আমি দেখি আমি ভেঙে পড়ি না তা না, কিছুটা একটা মোমেন্ট যায় যখন আমি ইমোশনালি অনেক ভালনারেবল হয়ে যাই। তারপর আমি চিন্তা করি যে এই জিনিসটা করে ওরা কি চাচ্ছে, ওদের মোটিভ কি? ওদের মোটিভ হচ্ছে আমাকে সাইলেন্স করে দেওয়া, আমি যেন কথাবার্তা না বলি, আমি যেন নিজের জীবনে যে আমি ফাংশনাল লাইফ যেটা সেটা লিড না করি, বা যে কোনো কারণে তারা আমাকে থ্রেট মনে করে। এখন আমি তো জানি আমি কারোর জন্য থ্রেট না, আমি সত্য কথাটা বলার চেষ্টা করি, এবং আমি মোটামুটি চেষ্টা করি নিজের পরিসরে আমার কাজটা চালিয়ে যেতে, যে আমি কাজ করি, এবং সেটা কারো আসলে ইন্টারেস্টের এগেইনস্টে না। আমি কি করি, আমি তোমাদের ক্লাস নেই, প্রক্টরের কাজ করি, এই বাদে তো তেমন কিছু না। তাহলে যারা আমাকে থ্রেট হিসেবে দেখে, বা যারা আমার দ্বারা ট্রিগার্ড হয়ে আমার এগেইনস্ট এই ধরনের কাজগুলো করছে, প্রবলেম তাদের।
আমি তাদের কারণে কি থেমে যাব? আমি তো ডেফিনেটলি এটা করব না। তাই হ্যাঁ, আমার ব্যক্তিগত জীবনে আমি এটা কিছুটা আমাকে ইমোশনালি ইম্প্যাক্ট করলেও আই ট্রাই টু ওভারকাম দোজ। আই থিঙ্ক আই হ্যাভ দ্যাট স্ট্রেংথ ইন মি, যার কারণে আমি আসলে তোয়াক্কা করি না। আরেকটা বিষয় হচ্ছে যে ওটা সোশ্যাল মিডিয়া ওয়ার্ল্ডটা তো পুরো আলাদা, তাই না? কিন্তু দিন শেষে আমার এঙ্গেজমেন্টের জায়গা হচ্ছে তোমাদের সাথে। আমি তোমাদের চোখের দিকে তাকাই যখন দেখি যে তোমরা আমাকে তোমাদের টিচার হিসেবে দেখো, তোমাদের সম্মানের জায়গাটা ঠিক আছে, তোমরা জানো যে আমি আসলে মানে ব্যক্তি শেরিন কিরকম, ব্যক্তি মোনামি ম্যাম কিরকম, তখন আমার মনে হয় যে মানুষগুলোর জন্য আমি কাজ করি, যাদেরকে সার্ভ করি, যাদের আমি টিচার, যেটা আমার প্রফেশনাল এরিনা, সেখানে তো আমি ঠিক আছি, তারা তো আমাকে ভালোভাবে গ্রহণ করছে। তাহলে আমি কেন বাইরের সাইবার ওয়ার্ল্ডে কে কি বললো, কে কি করলো, সেটা নিয়ে আমি কেন ইম্প্যাক্টেড হব? সো আই ডোন্ট। ম্যাম, যেহেতু সাইবার ক্রাইম নিয়ে কথা হচ্ছে এবং আমরা সম্প্রতি দেখেছি যে আপনি সাইবার সুরক্ষা আইনে একটি মামলা করেছেন, এই মামলার অগ্রগতি সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। স্যাডলি কোনো অগ্রগতি নেই। আমি ওনাদেরকে জিজ্ঞেস করেছি অগ্রগতি কি, ওনারা বলছে কাজ চলছে। আমি প্রচণ্ড বিরক্ত। আমি এটা মানে বিরক্তি থেকেই আমি এটা অন এয়ার বলছি বা পাবলিকলি বলছি। বিষয়টা হচ্ছে যে আমি থানায় যখন এটা মামলাটা করি, থানা থেকে মামলাটা সাইবার সুরক্ষা আইনের আন্ডারে ক্রাইমে চলে গেছে। সেখানে যাওয়ার পরে ওনারা আবার নতুন করে আমার কাছে ওই লিঙ্কগুলো চাচ্ছে, ইউআরএলগুলো, যেখানে আমি আমার অ্যাপ্লিকেশনে ইউআরএল দিয়ে দিয়েছি, বিবাদী 1 2 3 4 5, হ্যাঁ আমি ওটা দিয়ে দিয়েছি, আমার অ্যাপ্লিকেশনে আছে। ইটস নট রকেট সায়েন্স টু গেট দোজ লিঙ্ক ফ্রম মাই অ্যাপ্লিকেশন। ওনারা আবার আমার কাছে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ফাইন। তারপর স্ক্রিনশট দেন, আমি প্রত্যেকটা প্রিন্ট আউট দিয়ে দিয়েছি, তারপরও আমার কাছে স্ক্রিনশট আবার চাচ্ছে। এটা আমার জন্য আসলে এটা ভিকটিমের জন্য ট্রমাটাইজিং। দে ওয়ান্ট মি টু রিলিভ ইট। প্রত্যেকবার আমি যখন এইগুলো খুলবো, আবার বের করব খুঁজে খুঁজে, হ্যাঁ এটা আমার জন্য দুঃখজনক না? বা আমাকে এটা আবার রিমাইন্ডার দেয় না? কারণ সাইবার ওয়ার্ল্ডে একটা জিনিস যখন ভাইরাল হয়, কিছুদিন ভাইরাল থাকে, তারপর ইট ভ্যানিশেস, তাই না? আস্তে আস্তে করে মানুষ এটা মাথা থেকে চলে যায়। কিন্তু ওনারা আমার মাথা থেকে এটা যেতে দিচ্ছে না। আমি যত স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করি, আমাকে যদি বারবার বলা হয় যে আপনি স্ক্রিনশট আবার দেন, আবার ইউআরএল দেন, আমাকে আবার খুঁজতে হয় ওগুলো। আমি আবার ওই জিনিসগুলো খুঁজে আবার ওনাকে পাঠাই। তো কতবার পাঠালে যথেষ্টবার পাঠানো হবে যে ওনারা আমাকে আসলে ভিকটিমকে ছেড়ে দিয়ে আসলে ওনাদের কাজে মনোনিবেশ করবেন? 2টা সপ্তাহ হয়ে গেল, আমি এখন পর্যন্ত কোনো আপডেট পেলাম না, কোনো কাজ হলো না। কাজ চলছে। আমি জিজ্ঞেস করেছি যে এর পরবর্তী স্টেপ কি বা আমার করণীয় কি। এখন আসলে আমার কোনো কিছু করণীয় নাই। এখন ওনাদের ইউআরএল ধরে আইডিগুলোকে ম্যাচ করা হবে, যেটাতে আমার কোনো রোল নেই। আমার রোল থাকলে আমি সেই রোলটা প্লে করতাম অ্যাজ যে মামলা করেছে। কিন্তু আমি দেখলাম যে আমার হাতে কিছুই নাই। ওনারা বলছে ওনারা কাজ চলছে। রিসেন্টলি শুনলাম আইও চেঞ্জ হয়েছে, অফিসার ইনচার্জ। এখন আমার কথা হচ্ছে ফাইল ধরো তোমার দায়িত্ব, তুমি এখন থাকবে না, আমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে। তুমি কি ফাইল আমাকে দিয়ে যাবে না, বুঝাই দিয়ে যাবে? তুমি কি বলবা যে আপনার দায়িত্ব এবার আপনি খুঁজে বের করেন? আবার বিষয়টা হচ্ছে উনি আবার আমাকে তুমি একবার আমাকে কল দিলা, মনে করো তুমি একবার ভিকটিমকে কল দিলা, সব নিলা, এবার তুমি আবার কাজে নাই, এবার আমি আবার নতুন কাজে, আমি আবার ভিকটিম কতবার উত্তর দিবে, ভিকটিম কতবার স্ক্রিনশট দিবে, ভিকটিম কতবার ইউআরএল পাঠাবে? আমি এসবের কিছুই বুঝি না। আর এটা আমি তোমাকে বলতেছি কারণ আমি বুঝতে পারতেছি আমার কথায় বিরক্তি প্রকাশ পাচ্ছে। আমি জুলাইয়ের পরবর্তীতে 2024-এ অগস্টে লিগের কিছু অ্যাকাউন্ট যেগুলো আমার সাথে এগুলো করেছে, আমি তখন কিন্তু জিডি করেছিলাম। সেম জিনিস রিপিট হয়েছে। আমাকে এতবার কল দিয়ে বিরক্ত করেছে যে আমি বলছি দরকার নাই, আমি পার্সু করব না। এই জিনিসটাই হয়। আমাদের মেয়েরা প্রতিকার চেয়ে যখন আইনের কাছে যায়, আইন তাদেরকে এমন ঘুরানি দেয়, এতবার এই জিনিসটাকে তাদেরকে রিলিভ করতে হয়। সে বলে ওই যে একটা কথা আছে না, ছেড়ে দে মা কেঁদে বাঁচি, এরকম অবস্থা। তো আমি 1 বছর আগে কিন্তু ওগুলো পার্সু করি নাই। এবার না হয় আমি একটু অ্যাভিডলি পার্সু করছি, কারণ এবারেরটা আরও বেশি মানে ওয়াইড স্প্রেড হয়ে গেছিলো। এবারের ছবিগুলো আসলে এআই দিয়ে যাতা বানাচ্ছে এবং তারা বন্ধ হচ্ছিল না। সো আনটিল আনলেস আই টুক আ স্ট্রং স্টেপ, এটার কিন্তু কোনো মানে এটা বন্ধ হচ্ছিল না। যেহেতু আমি তাই আমি সিরিয়াস হয়েছি এবং আমি এটাকে একটু পার্সুই করছি। আমি দেখতে চাচ্ছি এটা শেষটা কোথায়। বাংলাদেশে কি আসলে আমরা নারীরা সিকিউর? আসলে কি এই যে সাইবার সুরক্ষা আইন বানায় আইনের জন্য বানায়, নাকি এটা কোনো ইমপ্লিমেন্টেশন আদৌ ওনারা করবে এবং সেটা আমরা দেখব যে হ্যাঁ এই একটা কেসে প্রতিকার হলো? এটা দেখার জন্য আমি আসলে লেগে আছি। সো ফার দেয়ার ইজ নো আপডেট অন দ্য কেস। আই হোপ দেয়ার উইল বি সাম ইন দ্য ফিউচার। থ্যাংক ইউ।
ম্যাম, এই যে মামলা বা এই পরিস্থিতি বিষয়ে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা, বা প্রশাসন থেকে আপনি আদৌ কোনো সাহায্য পাচ্ছেন কিনা? আসলে এটা তো ব্যক্তিগত মামলা, ব্যক্তিগত মামলায় প্রশাসনের আসলে ডাইরেক্ট কোনো ইনভলভমেন্ট না থাকাটাই স্বাভাবিক। তো এটা আসলে প্রশ্নটা, আমি যেহেতু তুমি ছোট মানুষ আমি বলে দিচ্ছি, আমি তো ব্যক্তিগতভাবে মামলা করেছি। আমি টিচার, সেটা আমি প্রফেশনে ঠিক আছে, কিন্তু আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে মামলা করেছি। সো মামলা যদি পার্সু করার বিষয় হয় বা মামলার আপডেট, সেটা আমার নিজেকেই করতে হবে। এবং বিশ্ববিদ্যালয় আমাকে কোনো কি জানি সাপোর্ট দিচ্ছে কিনা, সহযোগিতা আসলে কি বিশ্ববিদ্যালয় থেকে যে সহযোগিতা আসবে সেটা হচ্ছে আমার যারা সিনিয়র বা যিনি মনে করেন প্রক্টর স্যার, হ্যাঁ, উনি আমার ইমিডিয়েটলি আমার মনে কর অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে আমার বস, তো উনি কিন্তু কল দিয়েছেন, উনি বারবার করে ডিজিকে বলেছেন যে আমাদের এই বিষয়টা আপনারা প্লিজ তাড়াতাড়ি করেন, এক্সপেডাইট করেন। তো এই যে আকবরী স্যার আমাকে হেল্পটা করছেন নেটওয়ার্কিংয়ের থ্রুতে, উনি যেহেতু সিনিয়র, হি নোজ মোর পিপল, হ্যাঁ, উনি যখন পার্সু করেন সেটাকে ওনারা আরও গুরুত্ব সহকারে নেন। এটা আমি আসলে আই এম থ্যাঙ্কফুল যে আমি তো দৌড়াচ্ছি, আমার পিছে থেকে আমার বিশ্ববিদ্যালয়, আমার কলিগরা, আমার সিনিয়র কলিগরা, তারাও আমাকে সাহায্য করছেন, মানে চেষ্টা করছেন যে এই জিনিসটা যেন একটা সুরাহা হয় বা একটা প্রতিকার যেন আমি পাই। ডেফিনেটলি ম্যাম। ম্যাম, বিগত 13ই নভেম্বর আমরা জানি যে শেখ হাসিনার মানবতা বিরোধী মামলা দেওয়ার কথা ছিল এবং সেটা পিছিয়ে গিয়েছে এখন, এবং সেই মামলা দেওয়ার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 5টা ভবনে তালা লাগিয়েছে। এই ধরনের অনাকাঙ্ক্ষিত পদক্ষেপ এড়াতে প্রক্টোরিয়াল টিম আসলে কি কি পদক্ষেপ নিচ্ছে? আচ্ছা, প্রক্টোরিয়াল টিমে আমরা সাথে সাথে বসেছিলাম যে আমরা কি করতে পারি। আমরা আমাদের ভিজিলেন্স বাড়িয়ে ফেলেছি, আমরা সিসিটিভি ক্যামেরাগুলো কিছু কিছু জায়গায় অচল ছিল সেগুলোকে আবার অ্যাক্টিভ করা, এবং আমরা আমাদের প্রক্টোরিয়াল স্টাফ যারা, তাদের আওয়ার্স বাড়িয়ে দিয়েছি, তাদের রোটেশনে বাই রোটেশনে কাজ করে, তো ওইটাকে আরও আমরা রুস্টারটাকে রিশাফল করেছি। আমরা এনশিওর করছি যে ওদের কর্মদক্ষতার একটা জায়গা আমরা মানে আইডেন্টিফাই করতে পারি, হয়তো একটু ল্যাকিংস আছে, আমাদের আসলে বাজেটটা একটু কম, তো ওই জায়গাটায় আমরা একটু চেষ্টা করছি ওনাদের কর্মদক্ষতা কীভাবে বাড়ানো যায়, ওদের আওয়ার্স কীভাবে বাড়ানো যায়, এবং আওয়ার্স বাড়িয়েও ফেলেছি আমরা। তারপরে এই তো আরও ভিজিলেন্ট থাকা, এবং সেই কয়েকটা দিন আমরা আমাদের প্রক্টর অফিসে, ইউ ওয়ন্ট বিলিভ, আমরা একটা গ্রুপ আছে ওখানে, আমরা রাত 3:30, 4টা বাই রোটেশন স্যাররা, আমরা ফ্যাকাল্টিরা, আমরা কিন্তু সকালবেলা আবার ক্লাস নিচ্ছি, কিন্তু রাতের বেলা কিন্তু প্রক্টররা সবাই ছিলেন, কারণ আমরা চাইনি এরকম ধরনের অপ্রীতিকর ঘটনার ঘটুক। তো সেক্ষেত্রে উই আর ডুইং আওয়ার বেস্ট। ইয়েস ম্যাম, ডেফিনেটলি। অ্যান্ড আমি নিজেও দেখেছি যে গত 14ই জুলাই বা 5ই আগস্টের প্রোগ্রামে আপনি কি অক্লান্ত পরিশ্রম করেছেন। না, আমি একলা না, আমি যদি তোমাদের সামনে সম্মুখে থেকে স্টেজের আশেপাশে থাকি, তোমরা জানো না যে যেই প্রবেশদ্বারগুলো যেখানে থেকে আমরা যে মানে আমরা একটু তো সিকিউরিটি কনসার্ন ছিল, প্রত্যেকটা জায়গায় কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রক্টর টিচাররা ছিলেন, হ্যাঁ, টিম ছিল, বিএনসিসি ছিল, রেঞ্জার রোভার ছিল, কিন্তু টিচাররা ছিলেন, কারণ টিচার এঙ্গেজ করলে সেটা আরও অথরিটি পায়। তাহলে আমার কলিগরা কিন্তু, আমি হয়তো স্টেজের জায়গায় ছিলাম, কাছাকাছি তোমাদের সাথে ইন্টারাকশন হয়েছে, তোমরা আমাকে দেখেছো, কিন্তু প্রত্যেকটা জায়গায় আমার কলিগরা ছিলেন। শাহবাগের মতন একটা জায়গা, নীলক্ষেত, এগুলা জায়গায় মানুষকে ক্রাউড কন্ট্রোল কিন্তু খুবই ডিফিকাল্ট, সেখানে এই লম্বা সময় পর্যন্ত পায়ে দাঁড়িয়ে এই তোমাদের শিক্ষকরা কিন্তু দাঁড়িয়েছিল। তো সেখানে আসলে আমরা চেষ্টা করছি, এখন মানুষ মাত্রই সেখানে কিছু ল্যাকিংস থাকবে, কিন্তু আমরা চেষ্টা করছি, আমাদের কমিটমেন্ট বা সিনসিয়ারিটির কিন্তু কম নেই। And we are very thankful for that, and that is very inspiring যে ম্যাম আপনারা সারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, আমাদের যে লাইফে পরিশ্রম করা উচিত এটা আসলে ম্যাম শেখার বিষয়। আনন্দ সহকারে যে কোনো পরিশ্রম করলে সেটা আসলে গায়ে লাগে না, তখন ভালোই লাগে। ইয়েস ম্যাম। যেহেতু ম্যাম আমরা আপনার স্টুডেন্ট, তাই কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতিতে পড়লে আসলে আমাদের সাপোর্ট করার জন্য আপনি বা আপনারা থাকেন, বাট আপনাদের যখন খারাপ পরিস্থিতি বা অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে হয়, সেই ক্ষেত্রে আসলে আপনাকে সাপোর্ট কে দেয় বা কই থেকে পান এই ধরনের মানসিক শক্তি? একটা তো হচ্ছে নিজের ফ্যামিলি সাপোর্টটা খুব ইম্পর্ট্যান্ট। আমি মামলাটা করব কি করব না অনেক দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, যে আসলে বাংলাদেশে আসলে মামলা মোকদ্দমায় কেউ পড়তে চায় না বাংলাদেশ, আমি কখনো আসলে এসব মামলা টামলা করি না এর আগে। সো আমি খুব ট্রাবলডও ছিলাম, অ্যাংশাসও ছিলাম, অ্যাট দ্য সেম টাইম আই ওয়ান্টেড দিস টু স্টপ। হ্যাঁ, আমার আম্মু আমাকে বলেছে না তুমি মামলা করবা, কেন করবা না। আমার ভাই বলেছে যে তুমি কি মামলা করবা, তুমি বুঝো তোমার সিকিউরিটি, বিকজ ইউ নেভার নো। আমি তো সব জায়গায় সর্বত্র ঘুরেফেরা করি, কখন কি হয়। তো
তো আমার ভাই বলেছে আমি ওয়ারিড ফর ইউ, আমি বলছি যে আম্মু বলছে নাও করবে, কেন করবে না, এগুলো বন্ধ হতে হবে। তো এই যে ফ্যামিলি যে সাপোর্টটা, হ্যাঁ সেটা অনেক বড় বিষয়। আর তুমি যে বলেছো যে মানসিক শক্তি, একটা তো আমার ফ্যামিলি ইমিডিয়েট, তারপরে হচ্ছে যে আমার স্টুডেন্টস, তোমরা, আমি যে ক্লাসে তোমাদের সাথে গল্প করি বা এই এক্সপিরিয়েন্সগুলো তুমি তোমাদের সাথে শেয়ার করি বা তোমরাও দেখো, কেউ কেউ কখনো ক্লাসে বলো, কেউ কেউ কিন্তু ইনবক্সে এমন অনেক স্টুডেন্ট আছে জানো, জগন্নাথ থেকে, বিউপি থেকে, আমি তো অনেক জায়গায় পড়েছি, নর্সার থেকে, ওরা পড়ে চলে গেছে, ওরা এখন দেখছে যে আমার ওদের ফ্যাকাল্টি, এক্স ফ্যাকাল্টি এরকম হ্যারাসড হচ্ছে, বুলিড হচ্ছে। ওরা তো আমাকে চিনে, আমি তো শেরিন ম্যাডাম বা এখন ভাইরাল মোনামি ম্যাম হওয়ার আগে থেকে তো আমি তাদের টিচার ছিলাম। তারা আমাকে ইনবক্সে নক করে, তারা ইমেল দেয় যে ম্যাডাম উই নো ইউ, উই আর উইথ ইউ, উই আর প্রাউড অফ ইউ, প্লিজ ডোন্ট লুজ হোপ, হ্যাঁ প্লিজ স্টে স্ট্রং। এই যে এক একটা, আমি কখনো কল্পনাও করতে পারি না যে ছাত্রটা ছাত্রী পড়ালেখা করে চলে গেছে সে কেনই বা মনে রাখবে। আমি আসলে এক্সপেকটেশন কম রাখা ভালো। বা এরকম একটা জিনিস দেখেছে সে যে আমাকে খুঁজে বের করবে এবং সে আমাকে টেক্সট দিবে, ইনবক্স করবে যে আর ইউ ওকে, হ্যাঁ ম্যাডাম আর ইউ ওকে। অনেক মেয়েরা আমাকে নক করেছে, অনেক ছেলেরা যারা অনেক আগে করেছে, গ্র্যাজুয়েট করে চলে গেছে, তারা মনে করে এত বছরের কোনো কানেকশন নাই, তারা খুঁজে বের করে আমাকে, ইউ আর দ্য গাইজ হু গিভ মি স্ট্রেংথ। যখন আমি দেখি তখন আমি মনে করি আচ্ছা তাহলে দুষ্ট লোকেরা কি বললো বা কি ভাবলো বা কি বানালো, এটা দিয়ে আমি কেন বদার্ড হব। যারা আমাকে টিচার হিসেবে পেয়েছে ওরা জানে যে আমি আসলে কখনো বৈষম্য করি না। আমি চেষ্টা করি, আসলে মানুষ, কিন্তু আমি চেষ্টা তো করি, তাই না? রামিসা বলতে পারবে, তো করি না। তো আমি তখন মনে করি যে তাহলে আমি কেন এত বদার্ড হব। এই যে এতগুলো মানুষ আমাকে ইনবক্স করে, আরও কি জানো আমাকে অনেক অচেনা মানুষও ইমেল দেয়, ইমেল যেটা আসলে ইজিলি পাওয়া যায়, জিমেইলটা, কোনো এক কলেজের কোনো ম্যাডাম, কোনো আরেক ইউনিভার্সিটির কোনো ম্যাডাম বা কোনো একজন হোম মেকার, উনি কিছু না, উনি জাস্ট আপনাকে অনেক ভালো লাগে, আপনার সাথে অনেক কিছু হচ্ছে, এত তিনটা লাইনেও যে পরিমাণ শক্তি যোগান দেয় আমাকে, মেন্টাল সাপোর্ট, আমি আসলে এটা অভাবনীয়। আমি কখনো বিশ্বাসও করি না। আমি কিন্তু এগুলো ঘটনা ঘটার পর অনেক কান্নাকাটি করি, কান্নাকাটি করার পরে যখন আমি আবার ইমেলগুলো দেখি বা ইনবক্সে যেরকম আমি বকাও খাই, তেমন ইনবক্সে অনেক ভালোবাসাও পাই। আদার ইনবক্সে আমাকে অনেক অনেক মেয়েরা যারা হয়তো স্কুল, কলেজ বা অন্যান্য ইউনিভার্সিটির বা ধরো বিভিন্ন ঢাকার বাইরে ইউনিভার্সিটি, তারা যখন আমাকে ইনবক্স করে তখন আমার কাছে মনে হয় হেট পাচ্ছি, ভালোবাসা তো পাচ্ছি। তো আসলে ঠিক আছে, যতদিন পর্যন্ত ন্যায় কথা বলি, ঠিক কথা বলি, কারো কারো হয়তো ভালো লাগবে না, গায়ে লাগবে, কারো স্বার্থের এগেনস্টে যায় তাই ভালো লাগে না, কিন্তু আমি যতদিন পর্যন্ত ঠিক থাকতে পারি ততদিন পর্যন্ত ভালো মানুষরা আমার সাথে থাকলেই হলো। ইনশাআল্লাহ ম্যাম। ঠিক আছে ম্যাম, এই যে ম্যাম আপনি প্রক্টোরিয়াল টিমের দায়িত্ব পেয়েছেন বেশ কয়েক মাস হয়ে গিয়েছে। না, 1 বছর, 1 বছর কিছু মাস হয়ে গেছে। হ্যাঁ, তো ম্যাম এই আগামীতে আর কি কি পরিকল্পনা রয়েছে আপনাদের প্রক্টোরিয়াল টিমের? প্রক্টোরিয়াল টিমের পরিকল্পনা বলতে আমরা তো আসলে একটা বডি, অ্যাডমিনিস্ট্রেটিভ একটা বডি, যেটা আসলে সেফটি অ্যান্ড সিকিউরিটি দেখে ক্যাম্পাসে, বাট আমাদের পরিকল্পনার চেয়েও বেশি আছে আমাদের আসলে কিছু ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক কিছু আমার মনে হয় এখতিয়ার বাড়ানোর দরকার। কন্ট্রারি টু দ্য পপুলার বিলিভ যে প্রক্টোরিয়াল টিম খুব পাওয়ারফুল, আমার মনে হয় প্রক্টোরিয়াল টিমের আরও কিছু বাই পলিসি কিছু এখতিয়ার যদি বাড়ানো যায় বা কিছু দায়িত্বের যদি ডিসিশন মেকিংয়ের রোলটা যদি আমাদের দেওয়া হয়, তাহলে আমরা আরও বেশি এঙ্গেজ করতে পারবো, আরও প্রম্পট স্টেপস নিতে পারবো। অনেক সময় অনেক কেসে স্টুডেন্টরা আমাদের কাছে আসলে আমাদেরকে ফরওয়ার্ড করে দিতে হয়, কারণ এটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না। স্টুডেন্টরা হয়তো বুঝে না যে আসলে ওরা তো একটা বিশ্বাসের জায়গা থেকে দৌড়ে প্রক্টোরিয়াল টিমের কাছে আসে, কিন্তু প্রক্টোরিয়াল টিম জানে যে এখানে এঙ্গেজ আসলে বাই ল বাই পলিসি আমরা করতে পারি না। সেখানে একটা পলিসি রিফর্ম হলে হয়তো সামনের দিকে আরও কিছু দায়িত্ব যদি প্রক্টোরিয়াল টিমকে দেওয়া হয়, তাহলে সেখানে আরও শক্তিশালী হবে, তখন আমরা আরও কিছু এঙ্গেজমেন্টে যেতে পারবো, যেটা আসলে সর্বোপরি ইউনিভার্সিটির জন্য ভালো হবে। ডেফিনেটলি ম্যাম। ম্যাম এই যাবৎকালে প্রক্টোরিয়াল টিমের কাজ করার জন্য আসলে সেই রকম বাধার সম্মুখীন হয়েছেন কিনা, বা বাজেটের স্বল্পতা বা জনবলের স্বল্পতা আসলে কতটুকু অনুভব হয়েছে? দুইটাই আছে, বাজেটের স্বল্পতাও আছে, জনবলের স্বল্পতাও আছে। আমরা আরও বেশি তোমাদেরকে সিকিউর রাখতে পারতাম যদি আমাদের জনবল আরও বেশি হতো। কোনো একটা প্রোগ্রাম তোমরা দেখেছো, প্রোগ্রাম নামাতে হলে আমাদেরকে বিএনসিসি, রেঞ্জার, রোভারের অনেক ছেলে মেয়েকে নিতে হয়, কিন্তু ওরা তো 300 ছোটো ছোটো মানুষ। হ্যাঁ, আমরা যদি আরও কর্মদক্ষ অ্যাডাল্ট রিসোর্স, হিউম্যান রিসোর্স নিতে পারতাম,
পারতাম, রিক্রুটস নিতে পারতাম ইনটু দ্য প্রক্টোরিয়াল টিম, তাহলে আরও বেশি হতো। হ্যাঁ, তো ভালো হতো আরও বেশি। তো আমার মনে হয় যে সেখানে একটু আমাদের ম্যান পাওয়ার বাড়ানোর একটা বিষয় আছে টিমের স্টাফদের। আরেকটা হচ্ছে যে আমাদের বাজেট স্বল্পতা। ঢাকা ইউনিভার্সিটি আসলে ডিফিসিট বাজেটের উপরে চলে, তা আমাদের আসলে বাজেটের স্বল্পতা, যার কারণে আমরা অনেক ট্রেনিং দেওয়ার ইচ্ছা থাকলেও করতে পারি না। অনেক ধরনের ওনাদেরকে ওয়াকি টকি কনস্ট্যান্টলি, তোমাদের কি হয় কোনো একটা প্রবলেম হলে আমাকে জানাও, আমি আবার খুঁজে বের করে কাউকে জানাই, কিন্তু ওনারা তখন ওই জোনে কে আছে তাকে খুঁজে বের, এই যে একটা টাইমের ল্যাপস হয়ে যায়, এর মধ্যে কিন্তু অনেক ঘটনা ঘটে গেল অপ্রীতিকর, যেখানে আমি সাথে সাথে এঙ্গেজ করতে পারলাম না। তাহলে আমাদের কিছু ওয়াকি টকি হলে এসব আসলে বাজেট সাপেক্ষ। সো বাজেটটা যদি আরেকটু বাড়ানো হয় তাহলে আমার মনে হয় আরো ভালো হয়। ওকে ম্যাম, সর্বশেষ প্রশ্ন ম্যাম, যেহেতু দেখা যাচ্ছে যে বর্তমানে অনেক নারী শিক্ষার্থীরাই আসলে সাইবার বুলিং এর শিকার হচ্ছে, তো এই নারী শিক্ষার্থীদের জন্য আসলে আপনার পরামর্শ কি হবে? সাইবার বুলিং আসলে এখন এটা তো আর জেন্ডার্ড বিষয় না, বুলি তো বুলি, সেটা নারীও হয় পুরুষও হয়। হ্যাঁ, তো দুই ধরনের পরামর্শ। একটা হচ্ছে যারা বুলি করে, যারা হ্যারাসমেন্টের সাথে ইনভলভ, সেখানেও আমি দেখেছি পুরুষ বেশি বাট নারীরাও আছে, নারীরা নারীদেরকে বুলি করছে। এটা আমার কাছে খুবই দুঃখজনক লাগে। পুরুষদের তো দুঃখ লাগেই লাগে, তুমি নারী হয়ে কেন একটা নারীকে এভাবে কথা বলবা, এত হেয় করে, এত অপদস্থ করে, এভাবে বাজে মানে ওয়ার্ড চয়েস এত খারাপ কিভাবে হয় তোমার একটা নারীর প্রতি? তো আমার কথা হচ্ছে যে এটা যে আমাদের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। তোমার যদি কারো ওপিনিয়ন পছন্দ না হয়, তোমার যদি কারো যে কোনো কিছু পছন্দ না হয়, ইউ গো ফর কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম বা ক্রিটিসিজম উইথ কন্টেন্ট, কথাবার্তায় মার্জিত ভাব। তোমাকে কাউকে, আচ্ছা সাইবার বুলিং করে কারা, যা তোমার সাথে আমার মিললো না তখন করলাম, অমিল হলে সে অমিল বলার রাইট তোমার আছে, কিন্তু সেখানেও একটা ভদ্রতা, সেখানেও তোমার এটিকেট বা সেখানে তোমার ফ্যামিলি আপব্রিঙ্গিংয়ের একটা রিফ্লেকশন পড়ে। তো আমি মনে করি তোমাদের ফ্যামিলি আপব্রিঙ্গিং কি এতই খারাপ যে তোমরা আরেকজন মানুষকে এভাবে হেয় প্রতিপন্ন করবা বা এভাবে হ্যারাস করবা বা তার এজেন্সি কেড়ে নিবা? হ্যাঁ, তাকে এভাবে একটা কি বলবো, একটা কঠিন সময়ের মধ্যে ফেলবা। সো দ্যাট ইজ দ্যাট। হ্যাঁ, ফর দ্য বুলিজ অ্যান্ড ফর দোজ হু আর ভিকটিমস, আমি বলবো যে দেখো, তোমার ওয়ার্থ আসলে একটা পারপিট্রেটর কি বলছে তার উপরে না। হ্যাঁ, সে কি লিখছে, সে তোমার কি ফেক ছবি বানালো, ওটা তো ফেক ইন দ্য ফার্স্ট সেন্স। হ্যাঁ, তো তোমাকে সেটাতে আসলে হ্যাঁ কষ্ট লাগবে, কিন্তু সেটার কারণে তুমি নিজেকে উইথড্র করে ফেলো না, গুটিয়ে ফেলো না, কারণ তোমার ওয়ার্থ, ইয়োর ওয়ার্থ ইজ মোর দেন দে সে ইট ইজ। হ্যাঁ, সো ডু নট লেট দি পারপিট্রেটার্স অফ দ্য বুলি সাইলেন্স ইউ অর টু ডিসাইড হু ইউ আর। ও বলে দিল তুমি এরকম, তাহলে তুমি কি এরকম হয়ে গেলা? না, ডু নট লেট দেম, ইউ আর গিভিং দেম পাওয়ার। এই যে এজেন্সিটা, এটা আসলে তুমি ওদেরকে দিলেই সে পাবে, সেই সুযোগটা তুমি করে দিও না। তোমরা নিজেদেরকে স্ট্রং রাখো, এগুলো গায়ে না লাগিয়ে এগিয়ে যাওয়াটাই মানে দ্য অনলি সলিউশন টু ইজ ফরওয়ার্ডস অ্যান্ড আপওয়ার্ডস। এছাড়া আমি আসলে মনে করি যে আর কোনো উপায় নেই, স্ট্রং থাকতে হবে। আর আইনের সাহায্য নিতে পারো, আশা করি সামনের দিনে আইন আরও বেশি প্রোঅ্যাক্টিভ হবে, ইমপ্লিমেন্টেশনটা আরও বেশি সিস্টেমাইজ অ্যান্ড প্রোঅ্যাক্টিভ হবে আমাদের ইনস্টিটিউশনগুলো। ডেফিনেটলি ম্যাম, অসংখ্য ধন্যবাদ ম্যাম ফেয়ার ওপিনিয়নের জন্য, অনেক শুভকামনা। থ্যাংক ইউ রামিসা। আরো একবার ধন্যবাদ জানাতে চাই এত ব্যস্ততার মাঝে আসলে আমাদের সময় দেওয়ার জন্য। না, থ্যাংক ইউ সো মাচ, নাইস হ্যাভিং ইউ। ওয়েলকাম ম্যাম। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যারা সঙ্গে ছিলেন আমাদের সঙ্গে, আমি নিশ্চিত আপনারা অনুষ্ঠানটি উপভোগ করেছেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম।